আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কলেজে ক্লাস হয়েছে এখন? আপাতত অফ, 2 তারিখ থেকে খুলবে। ক্লাস টেস্ট কখন যেন, মানে মান্থলি টেস্ট? 6 তারিখ থেকে। 6 তারিখ। আচ্ছা, ঠিক আছে। আমার হচ্ছে যখনই ফ্রি থাকবে আমাকে বলবা, আমি তখনই ক্লাস নেবো। আচ্ছা, ঠিক আছে। দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আয়তন পীড়ন পর্যন্ত পড়ছিলাম। মানে এ রিলেটেড কোনো সমস্যা আছে? বলো। এখন টপিক হইতেছে, তুমি যা পারো একটু বইয়ে দাগায় নিও। অসহ ভার, এটা হচ্ছে তোমার ডেফিনিশনটা একটু মাথায় রাখবা। মাঝে মাঝে ডেফিনিশনটা দেয় যে সর্বাপেক্ষা কম যে ভার বা ওজনের ক্রিয়ার ফলে কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় তাকে ওই বস্তুর অসহ ভার বা অসহ বল বা অসহ ওজন বলে। যে সর্বাপেক্ষা কম, যেটা ওজন দিলে হচ্ছে ওই বস্তু ছিঁড়ে যায়। ধরো তুমি একটা রাবারকে টানতেছো, মিনিমাম যে টানা এই টান টান বলার কারণে এটা ছিঁড়ে যাবে, সেটাই হচ্ছে কি, সেটার অসহ বল। আর অসহ ভারের একটা ফর্মুলা আছে, এটা একটু দেখবা মাঝে মাঝে। তোমার এটা তেমন আসে না, এরপরও দেখে রাখবা যেহেতু বই আছে। অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল। পীড়ন ইন্টু ক্ষেত্রফল। অসহ পীড়ন মানে কি, মানে যে পীড়নের কারণে, মানে মিনিমাম যে পীড়নটা এখানে লাগবে আর কি ছেড়ে যেতে, মিনিমাম যে পীড়নটা ক্রিয়েট হবে লম্বভাবে, সেটা হচ্ছে এখানে অসহ পীড়ন। এরপরে অসহ পীড়নের ডেফিনিশন আছে, কোন পদার্থের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ার ফলে কোনো বস্তু ছিঁড়ে যায় তাকে অসহ পীড়ন বলে। এগুলো একটু তুমি দাগায় রাখো, এগুলো আসে। এরপরে স্থিতিস্থাপক ক্লান্তি। তো স্থিতিস্থাপক ক্লান্তি জিনিসটা আসলে কি? উম, স্থিতিস্থাপক ক্লান্তি, এটা হচ্ছে খ নম্বরের জন্য, 2 নম্বরের জন্য আছে স্থিতিস্থাপক ক্লান্তি। এটা এখানে অনেক বড় সংখ্যা সংখ্যা দিছে, কিন্তু এটা বুঝলে আসলে অত বেশি কোনো ব্যাপার না। তুমি তোমার কাছে ধরো একটা রাবার আছে, ঠিক আছে, তুমি এটারে টানলা, তুমি এটারে বারবার টানতেছো বারবার টানতেছো, দেখা যাচ্ছে রাবারটা আগে থেকে একটু বিকৃত অবস্থা হয়ে যায় না, না এটা একটু বড় হয়ে যায় না? তো এটা দেখবে হচ্ছে এটা স্থিতিস্থাপক ধর্মের একটা বিকৃতি ঘটতেছে, আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে না, ধরো, কিন্তু এটা একটা বিকৃতি ঘটতেছে। ধরো তুমি একটা স্থিতিস্থাপক পদার্থরে বারবার কাজে ইউজ করলা, দেখা যায় হচ্ছে ওটা কি হয়, ওটার একটা স্থিতিস্থাপক ধর্মের বিকৃতি ঘটে। এই বিকৃতি যে ঘটে সেটাকে কি বলে, তোমার স্থিতিস্থাপক ক্লান্তি। একবার রিডিং পড়ো, 2 মিনিট সময় দিয়ে একবার রিডিং পড়ো, কারণ এটা খ নাম্বারের জন্য আসে, আমরা একবার পাইছিলাম। আর এটা রিডিং শেষ হলো হচ্ছে পীড়ন ব্যবহারের সতর্কতা। আর স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয়, তামার হয় না। এগুলো একবার রিডিং পড়ো, এগুলা বোঝানোর তেমন কিছু নাই। জাস্ট থ্রোলি একটা রিডিং পড়ো। হ্যাঁ, স্থিতিস্থাপক ক্লান্তিটা আরেকবার একটু বলেন, আমি ভাই শুনি নাই। হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, এটা হইতেছে তোমার, আমি বলি এটা কই গেছে। হ্যাঁ, স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে, ধরো তোমার কাছে একটা রাবার আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রাবার। ধরো তুমি রাবারটা বারবার টানতেছো, কিন্তু দেখা যায় কি, কিছু রাবার আছে না, ধরো টানলে বেশি লম্বা হয় না। কিছু রাবার আছে দেখিও, যেমন কি তোমার ছেলেদের কিছু হাতের ব্যান্ড আছে রাবারের, তুমি খেয়াল করছো নাকি জানি না, ওগুলা দেখা যায় তুমি যখন বারবার টানো যে ওটা সাদা হয়ে যায়, মনে করে এটা আরো বড় হয়ে যায়। তো দেখা যায় এটার স্থিতিস্থাপক একটা ধর্ম আছে, সেটাও কমে যায়। আগে হয়তো এটার স্থিতিস্থাপক ক্ষমতা একটু বেশি ছিল, এখন হয়তো একটু কমে গেছে।
এই যে স্থিতিস্থাপক ধর্মের বিকৃতি হচ্ছে, এক কথায় স্থিতিস্থাপক ধর্মের বিকৃতি বা স্থিতিস্থাপক ধর্ম কমে যাওয়া, ধর্ম বিকৃতি, এটাকে কি বলতেছে তোমার স্থিতিস্থাপক ক্লান্তি। এখন বুঝছো হালকা পাতলা? বুঝছো নাকি? আবার বলবো। এই শুনছো নাকি? আরেকবার বলবো, দেখো। হ্যাঁ নেক্সট টপিক। বুঝছি। হ্যাঁ ঠিক আছে। এর পরের কয়েকটা টপিক আছে, পীড়ন ব্যবহারে সতর্কতা, পরে স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয়, এগুলো একবার রিডিং দাও। আর কিছু যদি কোশ্চেন থাকে আমাকেও করিও। একবার জাস্ট রিডিং দেবা, এখানে মুখস্থ কিছু নাই। স্থিতিস্থাপক ক্লান্তিটা মাথায় রাখবা, এটা তোমার মুখস্থ করতে হবে। স্থিতিস্থাপক ক্লান্তি, অসহভার, অসহপীড়ন, এগুলোর ডেফিনিশন গুলো মাস্ট। ডেফিনিশন। আচ্ছা, তো দেখো, এরপরে হচ্ছে তোমাদের আসবে হুকের সূত্র। তো এটা ভালোভাবে একটু মুখস্থ করবো সূত্রটা। সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। তো পীড়ন কি এটা তুমি জানো, সে বিকৃতিও কি এটা তুমি জানো। পীড়ন আমরা কি শিখছিলাম? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, মানে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বলটা উদ্ভূত হয়। আর বিকৃতি আমরা কি শিখছি, ধরো বিকৃতিকে যদি আমরা কি দিয়ে প্রকাশ করা যায়, আলফা দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে এল প্রাইম বাই এল, বা ডেল্টা এল বাই এল, মানে কি আদি দৈর্ঘ্য বিয়োগ শেষ দৈর্ঘ্য, বা শেষ দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য। তো স্থিতিস্থাপক সীমাটা কেন বলছে? ধরো তুমি একটা স্থিতিস্থাপক, একটা মেটেরিয়াল তুমি টানতেছো, তুমি এটার উপর একটা প্রেসার অ্যাপ্লাই করতেছো, তো ওটা যতক্ষণ পর্যন্ত ভেঙে না যাবে, ওটার স্থিতিস্থাপক ধর্ম যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এ কি বলছে, তোমার পীড়ন বিকৃতি সমানুপাতিক, পি সমানুপাতিক। আচ্ছা, বিকৃতিকে আমি আলফা না, ধরো আমি নিজের মতো করে নাম দিয়েছি বি, পি সমানুপাতিক কি হবে বি। তাহলে ধরো যেখানে সমানুপাতিক একটা তুমি দেখো, সেখানে আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি। কি কনস্ট্যান্ট? ধরো পি বাই বি, পি বাই বি ইজ ইকুয়াল টু যে কোনো একটা কনস্ট্যান্ট কে। এই যে একটা কনস্ট্যান্ট ধরছি, এটাকে কি বলে, তোমার হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, এটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে একটু নোট ডাউন করে রাখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন বা বিকৃতি হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা দিয়ে ম্যাথ আসে, বুঝছো, এটা দিয়ে ম্যাথ আসে।
স্থিতিস্থাপক গুণাঙ্ককে নরমালি কে দিয়ে প্রকাশ করে না, ওয়াই দিয়ে প্রকাশ করে। ওই হচ্ছে তোমার ই দিয়ে প্রকাশ করছে। তো কিছু কিছু বইয়ে দেখবা এক একটা বই এক এক কিছু দিয়ে প্রকাশ করে, তোমার যেটা ইচ্ছা। যেহেতু আমাদের সেলু স্যারের বইয়ে ই দিয়ে প্রকাশ করছে, সেজন্য আমরা ই লিখছি এখানে। তো তুমি চাইলে এখানে কি লিখতে পারো, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পি ফর্মুলা কি জানো, এফ বাই এ, আর পি এর ফর্মুলা কি জানো, এল বাই এল, বড় হাতের। আর এখান থেকে কি লেখা যায়, এফ এল বাই এ। এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের ফর্মুলা। এটা একটু ভালো করে নোট ডাউন করে রাখো, এটা দিয়ে ম্যাথ আসে অনেক। আর তোমার ক্ষেত্রফলের একক কি হবে, মিটার স্কয়ার। আর এল এর একক কি হবে, মিটার। এটার একক কি হবে, মিটার। এফ এর একক কি হবে, নিউটন। এগুলো খেয়াল রাখবা। এই ছিল তোমার হুকের সূত্র। ওই পুরোটা একবার রিডিং করো, 2 মিনিট সময় দিচ্ছি। যা যা লেখা আছে এখানে, ধরো রবার্ট হুক এত খ্রিস্টাব্দে, এগুলো একটু একবার রিডিং দাও। আমি যা লিখছি এখানে ওগুলো একটু খাতায় নোট ডাউন করো। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। এখানে তোমার 7.6 টপিকটা হচ্ছে বইয়ের পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক। বইয়ে এখানে কিভাবে দেখি আগে। আচ্ছা, তো পীড়ন ও বিকৃতি সম্পর্ক। পীড়ন বিকৃতি সম্পর্ক, এখানে একটা গ্রাফ আছে, অনেক ফেমাস একটা গ্রাফ, যেটা দিয়ে অনেক কাজই তোমার করা হয়। আগে আমি গ্রাফটা আঁকি, তোমরা আমার সাথে আঁকবা। তোমাদের এটা রিলেটেড অত বেশি কোয়েশ্চেন টোয়েশ্চেন দেয় না দেখি, বাট ইন ফিউচার যদি ম্যাটেরিয়াল রিলেটেড কোনো কিছু পড়ো, তাহলে দেখবে এটা অনেক পড়া লাগতেছে, পীড়ন বিকৃতির গ্রাফটা। তা আমরা কি জানছি, পীড়ন বিকৃতির সম্পর্ক মেইনলি আসলে কি, পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি, ঠিক আছে। তো এখানে বলছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে, একটা কথা ছিল হুকের সূত্রে যদি তুমি স্থিতিস্থাপক সীমা না লেখো তাহলে তোমাকে কিন্তু 0 দেওয়া হবে। কারণটা কি, কারণ তুমি দেখো তো একটা লিমিটের পরে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হয় না। এই যে আমি গ্রিন কালার দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকছি, এর মাঝে হইতেছে পীড়ন তোমার বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে।
এই পয়েন্টে গিয়ে ধরো এই পয়েন্টে এসে যে কোনো একটা ম্যাটেরিয়াল ধরছি, ধরো তোমার বইয়ে ধরছে হচ্ছে একটা স্থিতিস্থাপক পদার্থের তার। ওকে, তো এটা ধর্ম যখন তুমি এদিকে পীড়ন বসাইছো একটা গ্রাফে, দিয়ে একটা পীড়ন বসাইছো, আর এদিকে হচ্ছে তুমি বিক্রি থেকে বসাইছো র্যান্ডম মান, দেখা যাচ্ছে হচ্ছে ওই রডটা বা ওই তারটা এতটুক এতটুক পর্যন্ত এই পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হয়। এই জায়গায় গিয়ে এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা, এটাকে আমি ধরো এই পয়েন্ট দিয়ে ডিনোট করছি। এরপরে দেখা যায় হচ্ছে গ্রাফটা এদিকে একটু বেঁকে যায়, এভাবে একটু বেঁকে যায়। বই হয়তো একটু সোজা করে দিছে, তুমি চাইলে এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, এভাবে একটু হয়ে যায়। এরপর দেখা যায় এটা আবার উপরে উঠে, এটাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে, যেটা তোমার এখানে বইয়ে উল্লেখ করা নাই। আমি আমি আগে আমার কথাগুলো বলে যাচ্ছি, পরে তুমি নোট ডাউন করিও। এটা হচ্ছে আবার উপরে উঠে, উপরে ওঠার পরে এটা একটু বেশি গ্রাফ করে ফেলছি, গ্রাফটা এইভাবে হয়ে এখানে এসে এই এটা হইতেছে কি ভেঙে যায়। ধরো তুমি একটা স্থিতিস্থাপক তোমার কাছে পদার্থ আছে, তুমি ওটাকে টানতেছো, ধরো এটা হচ্ছে একটা রড বা তার, তুমি এদিকে এদিকে বল প্রয়োগ করতেছো, এফ বল প্রয়োগ করতেছো, এদিকে এফ বল প্রয়োগ করতেছো। কিছু মেশিন আছে যেগুলা দিয়ে হচ্ছে দুই পাশ দিয়ে তোমার কোন একটা স্পেসিমেনকে টানা যায়, তো তুমি টানতেছো। তো আসলে এটা ধরো ফাটাটা শুরু হবে কোত্থেকে? নর্মালি তো মাঝখান থেকে শুরু হয়। কেন শুরু হয় আমি তোমাকে বলি। এগুলাকে ইংলিশে হচ্ছে ক্যাভিটিস বলে। দাঁতের ক্যাভিটিস আছে না, বিভিন্ন ধরনের ক্যাভিটিস আছে, আর বিভিন্ন ধরনের তোমার এখানে সমস্যা আছে মাঝখানে। পদার্থের ভিতরে হইতেছে অনেক ফ্র্যাকচার থাকে ছোট ছোট, তো ওগুলাতে হইতেছে আস্তে আস্তে ফাটল শুরু হয়, তো আস্তে আস্তে হচ্ছে এই জায়গা দিয়ে ভাঙা শুরু করে। তো ভাঙার আগে হইতেছে যেহেতু এটা এটা একটা স্থিতিস্থাপক পদার্থ, এটা হচ্ছে কি আগে একটু বড় হবে, মানে কি একটু একটু লম্বা হয়ে যাবে। তো এতটুকু পোর্শন পর্যন্ত এতটুকু পোর্শন পর্যন্ত পীড়ন এই বিকৃতি সমানুপাতিক থাকবে। আর এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা একটু নোট ডাউন করবা, স্থিতিস্থাপক অনন্ত মূল্য স্থিতিস্থাপক সীমা। এরপর থেকে এই যে এখানে একটা আমি আঁকছি না, এখানে আমি হচ্ছে একটা স্ট্রেট লাইন আঁকছি। এটা স্ট্রেট লাইন না হয় এটা একটু বেঁকা হবে, একটু বাঁকা হয়ে যাবে। কারণ কি, এই পোর্শন থেকে হচ্ছে তোমার আর পীড়ন সমানুপাতিক বিকৃতি হবে না, সেজন্য আমি এটা একটু ব্যাখ্যা করে দিছি। দেখো এটা একটু ব্যাখ্যা করে দিছি। এরপরে তোমার এই পোর্শনটা আবার নিচে নামবে। কেন নিচে নামবে? দেখো, এটাকে বলা হইতেছে নর্মালি, ফার্স্ট হচ্ছে এটা একটু ডান পাশে গেছে, এরপরে উপরে উঠছে, এরপরে এইভাবে হয়েছে। তোমাকে আমি একটু ধৈর্য ধরো, আমি একটা জিনিস বলতেছি। আমরা হচ্ছে এই জায়গায় একটা ব্লু কালার দিয়ে দিছি, এই পোর্শনটা আমি ব্লু কালার করে দিছি। এটা কেন বাড়তেছে, বিকৃতি কেন বাড়তেছে হঠাৎ করে, আমি তোমাকে বলতেছি। তুমি দেখো, ফার্স্ট হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি ছিল, এরপরে পীড়ন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, পীড়ন বেশি বাড়তেছে, সরি পীড়ন বাড়তেছে, পীড়ন যতটুকু বাড়তেছে বিকৃতি তার থেকে বেশি বাড়তেছে এই পোর্শনে, হলুদ কালার পোর্শনটাতে। তো এরপরে এই পয়েন্টে গিয়ে কি করছে, পীড়ন যত বাড়ছে বিকৃতি তার থেকে কমছে বেশি। হ্যাঁ, কেন? এটা কারণটা হচ্ছে তোমার এটাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। স্থিতিস্থাপক ক্লান্তি এটা মানে হচ্ছে, ধরো একটা মেটেরিয়ালে তুমি যখন বারবার কোনো একটা ফোর্স দেবা, হ্যাঁ, তো দেখা যায় হচ্ছে ম্যাটেরিয়াল ভিতরে ভিতরে হচ্ছে ধরো বিভিন্ন ধরনের কণা থাকে। তো কণা ধরো কণা কণার সাথে ট্র্যাপড অবস্থা হয়ে যায়। ট্র্যাপড অবস্থা হওয়ার কারণে হচ্ছে এর মধ্যে তুমি এটাকে তো ভাঙতে তোমার নর্মাল যত শক্তি লাগে তার থেকে আরো বেশি শক্তি লাগে। এটা তোমাকে ভিডিও ডেমনস্ট্রেশন দেখাইলে অনেক ভালো করে বুঝতাম। যাই হোক, এত কিছু এখন লাগবে না। এখন হচ্ছে নর্মাল যেগুলো লাগবে আমি ওটাই বলতেছি। এখন লাগবে হচ্ছে তোমার স্থিতিস্থাপক হ্যাঁ, সীমাটা। এটা তো ডি পয়েন্টটা, যেটাতে হচ্ছে কি স্থিতিস্থাপক ক্লান্তি হবে, মানে স্প্রিং কে যদি আমি প্রসারিত করে ওই যে তাকে কি বলবো, স্থায়ী বিকৃতি, এরপরে স্থায়ী বিকৃতির পরেও যদি আমি তাকে টানতে থাকি, হ্যাঁ, একটা সময় স্থিতিস্থাপক ক্লান্তির কারণে কোনো প্রকার ভর না ঝুলাইলে বা খুব কম ভর ঝুলাইলে সে ভেঙে যাবে, এটাই তো ডি পয়েন্টটা। ডি পয়েন্ট ডি পয়েন্টটা হচ্ছে কি জানো, ডি পয়েন্টটা হচ্ছে একদম ভেঙে যাবে কমপ্লিটলি। এই ডি পয়েন্টটা, এটাকে ফ্র্যাকচার পয়েন্ট বলে, ভঙ্গুর বিন্দু। দাঁড়াও, আমার কাছে একটা গ্রাফ লেখা আছে, তোমার আমি দেখাচ্ছি।
আমার কাছে দাঁড়াও, করো, আমি এটা আনতেছি। একটু ওয়েট করো। আমার কাছে একটা সুন্দরভাবে গ্রাফ আছে আর কি। আমাদের লাস্ট টাইম এটা ছিল, তো ওটা দেখলে ঠিকভাবে বুঝবা। ওয়ের এখানে ক্লিয়ার না। পাইছি, দেখো। এই দেখছো তোমার, আমি হাইলাইটার দিয়ে তোমাকে বুঝাই দিতেছি। এতটুকু পর্যন্ত, এই যে 2 পর্যন্ত হচ্ছে, সেটা কি থাকবে? তোমার স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক থাকবে। আচ্ছা, এর থেকে একটা বেটার গ্রাফ আছে, একটু ওয়েট করো। এটা না, এটা না, এটা অত ভালো না। এটার থেকে একটা বেটার ছিল। এটা হচ্ছে লেকচার 6। থাকতে পারে। এখানে একটা আছে, এটা কাজে লাগতে পারে। দেখো, এই যে দেখছো এখানে একটা ডেমনস্ট্রেশন দেখানো আছে না? এটা হচ্ছে একটা রড ছিল, এটা হচ্ছে তোমাদের সরু তারটা। এটা যখন এই পয়েন্টে থাকবে, অত বেশি ডিফরমেশন এটা দেখা যায় না, মানে বিকৃতি অত দেখা যায় না। এই পয়েন্টে আসার পরে দেখো, একটু একটু কিন্তু লম্বা হয়ে গেছে, এটা দেখছো? এরপরে এম এম পয়েন্টটাকে কি বলে? প্রপোর্শনাল লিমিট বলে, এটা এখন তোমার বইয়ে নাই। এই যে এম পয়েন্টটাতে আসার পরে, এটা এই গ্রাফ দুইটার মধ্যে অনেক ডিফারেন্স তুমি দেখতেছো, একটু আঁকা বাঁকা, প্রায় সিমিলার তুমি ধরতে পারো। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাকে এটা দেখাইছে এখানে। এই এম পয়েন্টের পরে হইতেছে, এম পয়েন্টটাকে বলে টেনসাইল স্ট্রেংথ পয়েন্ট, মানে সর্বোচ্চ যে ক্ষমতা, তোমার সর্বোচ্চ যে পরিমাণ বল ওই স্পেসিমেনটা সহ্য করতে পারবে। এই এম পয়েন্টটা দিয়ে ওটাই বোঝায়। দেখো, ওই সহ্য ক্ষমতার পরে কিন্তু ঠাস করে বিকৃতি বেড়ে যেতেছে, তাই না? এই পয়েন্টে দেখো, এম পয়েন্টের পরে। তো দেখো, রডের মাঝখান দিয়ে কি একটু একটু করে বিকৃতি করতেছে, ফ্র্যাকচার করতেছে। তো এফ পয়েন্টে গিয়ে কি অবস্থা হচ্ছে দেখো, একদম ভেঙে গেছে। দেখছো? প্র্যাকটিক্যালি এরকম হয় আর কি। তুমি একটা কাজ করতে পারো, ইউটিউবে টেনসাইল টেস্ট নামে একটা টেস্ট আছে, টেনসাইল টেস্ট, TEN, আমি চ্যাটে লিখে দিচ্ছি। ওটা একটা ভিডিও দেখতে পারো, অনেক সুন্দর লাগছিল আমার কাছে এটা। টেনসাইল টেস্ট, যতটুকু মনে পড়তেছে টেনসাইল টেস্ট। ভাইয়া এখানে এমটা কি স্থিতিস্থাপক সীমাটা? আসলে না, স্থিতিস্থাপক সীমা হইতেছে যতক্ষণ পর্যন্ত এই কার্ভটা স্ট্রেট থাকবে, এতটুকু পর্যন্ত। দেখো, তোমার রেড পয়েন্টটা দেখা যায়? দেখছো রেড পয়েন্টটা? জি ভাইয়া দেখছি। হ্যাঁ, রেড পয়েন্টের পরে কিন্তু দেখো, পীড়ন বিকৃতির সমানুপাতিক না। সমানুপাতিক মানে কি? সবসময় কার্ভটা স্ট্রেট হবে, তাই না? লাইনটা স্ট্রেট হবে। খেয়াল রাখি ওই জিনিসটা। আচ্ছা, আমি বুঝাই বলতেছি, এখন হইতেছে একটু দেখো।
আমি সবকিছু এক্সপ্লেন করব, ওয়েট করে একটু। আর একটা ফাইনাল গ্রাফ আছে, ওটা খাতায় লিখবা, এখন না। 107 করবো। এই তো, এটাতে কি আরেকটা প্যাটার্ন আছে? এই দেখো, এই গ্রাফটা একটু দেখো, আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি, মাথা ঠান্ডা রেখে শোনো। এতটুকু পর্যন্ত মানে এই বিন্দু পর্যন্ত হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক থাকবে। এটাকে কি বলতেছে? স্থিতিস্থাপক সীমা, প্রপোর্শনাল লিমিট এখানে লেখছে ইংলিশে, এটাকে বাংলায় কি বলে? স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার পরে কি হবে তোমার? ভাইয়া বইয়ে স্থিতিস্থাপক সীমা বি পর্যন্ত দেখাইছে, না না, এই পর্যন্ত হবে এটা, একদম 100% পয়েন্টে sure দেখাইছে থাকো। সমানুপাতিক সীমা। দুইটাকে ভাইয়া আলাদাভাবে লিখছে। না না, তাদের বইয়ে ভুল লেখছে। স্থিতিস্থাপক সীমা এতটুকু হয় নরমালি, এখানে লেখছে না প্রপোর্শনাল লিমিট। বি স্থিতিস্থাপক সীমা লিখছে ভাই। মানে ভাইয়া বি পর্যন্ত মানে এ পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি পীড়ন আর বিকৃতি হচ্ছে সমানুপাতিক থাকে, আর এ থেকে বি পয়েন্ট হচ্ছে সমানুপাতিক আচরণ করে, কিন্তু পীড়ন বিকৃতি হচ্ছে সমানুপাতিক থাকে না। মানে অল্প পীড়নের জন্য বিকৃতি বেশি হয়ে যায়, কিন্তু সে চাইলে আবার আগের পজিশনে ফিরে আসে। আমার মনে হচ্ছে এখানে তো এটাই বুঝাচ্ছে। বুঝতে পারছি, তারাও দেখি কোনটা রাইট হবে। এটা কেমনে হয়? এই আমি সারা জীবন তো পড়ে আসছি, যেখান থেকে হচ্ছে কার্ভটা তোমার স্ট্রেট লাইন থেকে একটু বিকৃত হয়, সেখান থেকে হচ্ছে তোমার প্রপোর্শনাল মানে স্থিতিস্থাপক সীমাটা শুরু হয়ে যায়। দাঁড়াও একটু wait করো। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এত কিছু পড়াইলো স্যার, এই জিনিসটা আমাদেরকে পড়াইলো না। যাই হোক, তুমি সংখ্যাটা কি লেখো? হ্যাঁ, দেখি এ একটু থেকে বলো তো। বি পয়েন্টের যে অল্প হ্যাঁ পীড়নে বেশি বিকৃতি হচ্ছে, এটা আমি গ্রাফ দেখে বলছি। মানে এটা হ্যাঁ বই হ্যাঁ, আসলে বুঝতে লিখা পারছি। নাই, কিন্তু গ্রাফ অনুযায়ী যদি দেখা যায় তাহলে এটা এরকম হ্যাঁ হয়। হ্যাঁ, এখন দেখলাম আর কি। কিন্তু স্থিতিস্থাপক সীমা যখন তুমি তুমি ডিফাইন করবা, তখন কিন্তু এসব লিখিও না যে একটুখানি পীড়নের জন্য বেশি বিকৃতি ঘটে। এটা আমি তোমাকে বলতেছি কারণটা কি আসলে। দাঁড়াও, গ্রাফ কিন্তু এটাই। দাঁড়াও, এই জায়গাটা আমাকে কনফিউজ করে দিছে।
বুঝছো? ঠিক আছে, বইটাই ঠিক আছে, আমার কনসেপ্টটাই বুঝছিল। এটা স্থিতিস্থাপক সীমা হবে না, এটা হবে হইতেছে মুখস্থ করে ফেলে ভালো করছি কোথায়, যাই হোক। এটা হচ্ছে তোমার সমানুপাতিক সীমা, এই পয়েন্টটা সমানুপাতিক সীমা। এরপর হইতেছে ভাইয়া এখানে আবার বলা হয়েছে যে সমানুপাতিক সীমা আর স্থিতিস্থাপক সীমা দুইটাকেই একই হিসেবে অভিন্ন বিন্দু হিসেবে ধরা হচ্ছে। আমরা বলতেছি স্থিতিস্থাপক সীমা আর হচ্ছে এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। বলতেছি কারণটা, বলতেছি অভিন্ন বিন্দু কেন বলে। এরপর হচ্ছে আমি আগে পয়েন্ট গুলো আগে ডিফাইন করি। এটা হচ্ছে সি পয়েন্ট, গ্রিন কালারটা সি পয়েন্ট। দেখো ফার্স্ট হচ্ছে তাহলে আমি এটাকে ও পয়েন্ট থেকে দিছি। ও পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত কি হয়, পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা তো আমরা বুঝতেছি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ওরা কি বলতেছে, এখানে যেটা বলতেছে হচ্ছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হয় না, মানে পীড়ন বেশি, পীড়ন কম দিলে বিকৃতি একটু বেশি ঘটে। এরপরে বি থেকে সি পর্যন্ত হচ্ছে এটার ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপক ধর্ম অনেক কমে যায়, যার কারণে একটুখানি পীড়ন দিলেও এটা বিকৃতি বেশি ঘটতেছে। সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত কি হয়, তুমি একটা, আমি তোমাকে একটা জিনিস এঁকে দেখাচ্ছি, ধরো তোমার কাছে এখানে একটা কিউব আছে, হ্যাঁ, এটার ভিতরে অনেক মেটেরিয়াল আছে, অনেক মেটেরিয়াল। তুমি এটাকে এদিক থেকে ফোর্স দিতেছো, এদিক থেকে ফোর্স দিতেছো, তাই না? দেখা যাচ্ছে হচ্ছে না এদিক থেকে দিচ্ছ তুমি এইভাবে, আচ্ছা এইভাবে দিতেছো, দেখা যাচ্ছে হচ্ছে তুমি যখন ফোর্স দেবা এটাতে বিকৃতি ঘটবে। বিকৃতি ঘটতে ঘটতে ধরো কণাগুলা কি অবস্থা হবে আমি তোমাকে দেখাচ্ছি। ধরো বিকৃতি করতে করতে এমন অবস্থা হবে যে এরা নিজেদের মধ্যে ওই বিকৃত অবস্থায় একটা স্থায়ী একটা বিন্যাস অর্জন করে ফেলে। এটাকে স্ট্যান্ড হার্ডেনিং বলে বা ওয়ার্ক হার্ডেনিং বলে, ওয়ার্ক হার্ডেনিং। যার কারণে হচ্ছে কি হয়, এটা যেহেতু একটা মানে স্থায়ী একটা বিন্যাস করে লাভ করছে, এ মানে কি তোমার এটাকে বিকৃতি ঘটাইতে পীড়ন আর একটু বেশি লাগবে, তাই না? যা এই পীড়ন বেশি লাগার কারণে স্ট্রেন হার্ডেনিং এর কারণে হচ্ছে কি সি থেকে ডি পর্যন্ত পীড়ন বেশি দিলেও কম বিকৃতি করতেছে। এই জিনিসটা বুঝছো? ওইটা আমি বলবো এতে এই স্থিতিস্থাপক সীমা সমানুপাতিক সীমা কেন এক ধরতেছে। সি থেকে ডি পর্যন্ত কি হয় এটা বুঝছো, আমাকে জাস্ট এটা বলবো। ভাইয়া একটু আরেকবার বলেন। সি থেকে ডি পর্যন্ত কি হয়, ধরো তুমি একটা, এটা হচ্ছে একটা কিউব, তুমি কিউবটাকে বল দিতেছো, বল দিতে দিতে এমন অবস্থা হয়েছে, এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে একটা মেটেরিয়ালে তুমি যখন স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা টেস্ট করো, ওটা কি হয়, মেটেরিয়ালের ভিতরে কণা যেগুলো আছে ওগুলা ওগুলার একটার মধ্যে একটা আকর্ষণ আছে, ওটা ভেঙে যাওয়ার ট্রাই করে, আকর্ষণটা ভেঙে যাওয়ার ট্রাই করে, যার কারণে হচ্ছে ম্যাটেরিয়ালটা ভেঙে যায়। তো ওটা ভেঙে যাওয়ার ট্রাই করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায়, বেশিরভাগ ম্যাটেরিয়াল সেম কাহিনী ঘটে। ওই যে ভাঙা অবস্থায় মানে অণুগুলো তো একটা একটা থেকে দূরে সরে যায়, ওই যে দূরে সরে যাওয়া অবস্থায় মানে উল্টাপাল্টা আকারে বিন্যাস হতে হতে ওটার মধ্যে একটা স্থায়ী একটা বিন্যাস আমরা লাভ করে ফেলি। হ্যাঁ, সি পয়েন্টে গিয়ে, যে সি পয়েন্ট আছে না, সি পয়েন্টে গিয়ে, যার কারণে হচ্ছে এটাকে ইংলিশে স্ট্রেন হার্ডেনিং বা ওয়ার্ক হার্ডেনিং বলে। যার কারণে হচ্ছে সি থেকে ডি পর্যন্ত তোমার বিকৃতি ঘটাইতে, যেহেতু একটা স্থায়ী একটা বিন্যাস লাভ করছে বিকৃত অবস্থায়, হ্যাঁ, এই রিজনে হচ্ছে সি থেকে ডি পর্যন্ত পীড়ন বেশি লাগে একটুখানি বিকৃতি ঘটাইতে। ওকে, আমি এটা তোমাকে বোঝার জন্য বলছি, তুমি এই বইয়ে যা রিডিং আছে ওটা একবার রিডিং পড়লে বুঝবা, এটা অত কঠিন কিছু না, আর গ্রাফটা তো অনেক ইজি। হ্যাঁ, বুঝছো এটা সি থেকে ডি পর্যন্ত কি হয়? বুঝছো নাকি অনেক ঝামেলা লাগতেছে? একটু উল্টাপাল্টা লাগতেছে ভাইয়া। হ্যাঁ, সি থেকে ডি পর্যন্ত হচ্ছে পীড়ন কম হলেও বিকৃতি অনেক বেশি হচ্ছে, এটাই তো? না না,
বিকৃতি কম হইতেছে পীড়ন বেশি হলো। আচ্ছা ডি পয়েন্টে গিয়ে এটা ভেঙে যাবে। ডি পয়েন্টে